সমীরবাবু ভীষণই রাগী প্রকৃতির মানুষ ছিল। সে পেশায় একজন স্কুল শিক্ষক ছিল। সমীরবাবু নিজের একমাত্র মেয়ে রঞ্জনাকেও নিজের স্কুলেই ক্লাস 5-এ ভর্তি করায়। আমার মেয়েটা এত উশৃঙ্খল যে সারাক্ষণ শুধু খেলে বেড়ায়। এবার আমার স্কুলে ভর্তি হয়েছে। আমি যদি এখন আমার মেয়ের সঙ্গে ভালো ব্যবহার করি তাহলে আমি বাবা বলে কিছুতেই আমার কাছে ভালো মতো পড়াশোনা করবে না। পরের দিন সমীরবাবু যখন ক্লাস 5-এর ক্লাসরুমে যায় তখন সে সেখানে রঞ্জনাকে দেখতে পায় না। আসলে সেদিন সমীরবাবুর রঞ্জনাকে নিয়েই স্কুলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে রঞ্জনাকে বাড়ি থেকে নিয়ে যেতেই ভুলে যায়। অন্যদিকে রঞ্জনা প্রথম দিন কিছুতেই স্কুল মিস করতে চায় না, তাই হেঁটে হেঁটে স্কুলে পৌঁছাতে তার একটু সময় লেগে যায়। স্যার, আমি ভেতরে আসবো? এ কি, স্কুলের প্রথম দিনে তুমি লেট হয়ে গেছো? কোনো ডিসিপ্লিন নেই তাই না? থাক, তোমাকে আর আজকে ক্লাস করতে হবে না। বাইরে দাঁড়িয়ে থাকো, বাইরে দাঁড়িয়ে আজকে সব পড়া শুনবে। রঞ্জনা তার বাবার কথা শুনে খুবই অবাক হয়, কারণ রঞ্জনার বাবা নিজেই রঞ্জনাকে বাড়ি থেকে স্কুলে নিয়ে আসতে ভুলে যায়। শুধুমাত্র সেই কারণেই রঞ্জনার স্কুলে পৌঁছাতে লেট হয়। তবে সমীরবাবু ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগেই ক্লাসরুমে চলে আসে। এমন সময় ক্লাসের অন্য একজন স্টুডেন্ট সুপ্রিয়া বলে, স্যার, আপনি তো ক্লাস শুরু হওয়ার আগেই চলে এসেছেন, তাহলে শুধু শুধু রঞ্জনা কেন বাইরে দাঁড়িয়ে থাকবে? হিসেব মতো এখনো তো আমাদের ক্লাস শুরু হতে 10 মিনিট বাকি আছে, তাই আপনার রঞ্জনাকে ভেতরে আসতে দেওয়া উচিত। একদম চুপ করে থাকো। আমি বসে নেবো আমি কাকে ভেতরে আসতে দেবো আর কাকে আসতে দেবো না। তোমার যদি ওর জন্য এত বেশি মায়া লাগে তাহলে তুমি ওর পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ো, বুঝেছো? এরকম কথা শুনে সুপ্রিয়া কিছু বলতে পারে না। তবে নতুন স্যারের উপর সবাই ভীষণই চটে থাকে, কারণ সে ক্লাসে এসেই কোনো হোমওয়ার্ক না থাকা সত্ত্বেও হোমওয়ার্কের খাতা চেক করতে শুরু করে। কিন্তু কেউ হোমওয়ার্কের খাতা না দেখাতে পারলে সমীরবাবু সবাইকেই বকাবকি করতে শুরু করে দেয়। স্যার, আজকে তো প্রথম দিন, আমাদের হোমওয়ার্ক কি করে থাকবে? আমাদের কোনো বাড়িতে কাজ দেওয়া ছিল না, তাই আমরা কেউ হোমওয়ার্ক করে আনিনি। আপনি আমাদের কোনো হোমওয়ার্ক না দিয়ে শুধু শুধু বকছেন কেন? কি এত বড় কথা? আজকে তোমাদের পুরো ক্লাসটাই হাই বেঞ্চের উপর উঠে দাঁড়িয়ে থাকবে। কালকে যেন আমি প্রথম চ্যাপ্টারের সমস্ত অঙ্ক সবার খাতায় যেন দেখতে পাই, তা নাহলে কিন্তু আমি আরো বেশি শাস্তি দেবো বলে দিলাম। এই বলে সমীরবাবু ক্লাস থেকে বেরিয়ে যায়। প্রথম দিনই সবাই খুব ভালো মতোই বুঝে যায় সমীরবাবু ভীষণই রাগী প্রকৃতির মানুষ। ক্লাস শেষ করার পর সমীরবাবু ক্লাসরুম থেকে বেরিয়ে যাওয়ার সময় রঞ্জনাকে বলে, আর এই যে রঞ্জনা, তুই আমার সঙ্গে এক্ষুনি রুমে আয়। মনে রাখিস 1 মিনিটের যেন লেট না হয়, তা নাহলে কিন্তু আমি সারাদিন তোকে ওই মাঠে রোদের মধ্যে দাঁড় করিয়ে রেখে দেবো। আমার মেয়ে হয়ে তুই যে কি করে স্কুলে লেট আসতে পারিস সেটাই আমি বুঝতে পারছি না। বাবা, তুমি আমাকে এভাবে শুধু শুধু শাস্তি দিচ্ছ কেন? তুমি তো আমাকে বাড়ি থেকে নিয়ে আসতে ভুলে গেছো, তাই আমি একা একা হেঁটে স্কুলে এসেছি। তাছাড়া আমি ক্লাস শুরু হবার 10 মিনিট আগেই তো এসে পৌঁছেছি, কিন্তু তবুও তুমি আমাকে ক্লাসে ঢুকতে দিলে না। ওসব ছাড়, তোর জন্য একটা স্পেশাল হোমওয়ার্ক আছে। আমি সমস্ত স্টুডেন্টদের বলেছি প্রথম চ্যাপ্টারের সব অঙ্কগুলো করে আনতে। তুই প্রথম 5টা চ্যাপ্টারের সব অঙ্কগুলো আমাকে কালকের মধ্যে করে এনে দেখাবি, বুঝেছিস? 5টা চ্যাপ্টারের অঙ্ক একসাথে করতে হবে শুনে রঞ্জনা ভীষণই ভয় পেয়ে যায়, কারণ একদিনের মধ্যে এরকম 5টা চ্যাপ্টারের অঙ্ক করা রঞ্জনার পক্ষে মোটেই সম্ভব নয়। তবে সমীরবাবু ভীষণই রাগী হওয়ায় রঞ্জনা তার বাবার মুখের উপর কোনো কথা বলতে পারে না। বাড়ি পৌঁছানোর পর, আমি এতগুলো অঙ্ক কিভাবে করব? অবশ্য আমি যদি স্কুলে অঙ্ক করে না নিয়ে যাই তাহলে বাবা আমাকে অনেক শাস্তি দেবে। তবে আমি একটা কাজ করতে পারি, মাকে দিয়ে আমি আমার এই হোমওয়ার্কটা করে নিতে পারি, তাহলে বাবা কিছু জানতেও পারবে না। এই বলে রঞ্জনা তার মায়ের কাছে যায়। মা, তুমি প্লিজ আমার হোমওয়ার্কগুলো সলভ করে দাও। তুমি তো জানো বাবা কেমন রাগী। আজকেই বাবা আমাকে এক্সট্রা হোমওয়ার্ক করতে দিয়েছে, আমি যদি করে না নিয়ে যাই তাহলে না জানি কি হবে। রঞ্জনার কথা শুনে আশা দেবী তখনই হোমওয়ার্ক করতে শুরু করে, কারণ আশা দেবীও খুব ভালো করে জানে যে সমীরবাবু কতটা রাগী মানুষ। পরের দিন রঞ্জনা মনের আনন্দে আধ ঘন্টা আগেই স্কুলে পৌঁছে যায়। কিছুক্ষণ পর সমীরবাবু ক্লাসে এসে বলে, তোমাদের সবাইকে আমি যা যা হোমওয়ার্ক করে আনতে বলেছিলাম সকলেই আমার কাছে খাতা জমা দাও, আর যে যে হোমওয়ার্ক করে আনোনি সে সোজা বাইরে গিয়ে মাঠে দাঁড়িয়ে থাকো। এমন সময় রঞ্জনা সহ ক্লাসের অন্যান্য বাচ্চারা খাতা জমা দেয়, কিন্তু সমীরবাবু সঙ্গে সঙ্গে রঞ্জনার খাতাটা তুলে ক্লাসরুমের বাইরে ফেলে দেয়। তার এরকম আচরণ দেখে ক্লাসে সকলেই ভীষণই আশ্চর্য হয়। এমনকি সমীরবাবু রঞ্জনার মাথায় দুটো গাঁট্টা মেরে বলে,
আমি হোমওয়ার্কগুলো নিজে করতে বলেছিলাম, তুই এই হোমওয়ার্কগুলো তোর মাকে দিয়ে করে নিয়ে এসেছিস? কি ভেবেছিস আমি কিচ্ছু বুঝতে পারবো না? যা সোজা মাঠে চলে যা, সারাদিন আজকে মাঠের মধ্যেই দাঁড়িয়ে থাকবি, তোকে কোনো ক্লাস করতে হবে না। এই বলে সমীরবাবু রঞ্জনাকে ক্লাস থেকে বার করে দেয়। রঞ্জনাকে মন খারাপ করে বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে সুপ্রিয়ার ভীষণই খারাপ লাগে। রঞ্জনা কান্নাকাটি করতে করতে সারাটা দিন সেই মাঠেই দাঁড়িয়ে থাকে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। সমীরবাবুর ভয়ে রঞ্জনা প্রত্যেক দিন মন দিয়ে পড়াশোনা করে, কিন্তু তবুও যেন সমীরবাবু রঞ্জনার খুঁত ধরে তাকে শাস্তি দিতেই থাকে। সামনে পরীক্ষা, আমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট না করতে পারি তাহলে আমার খবর আছে, তবে প্রত্যেক দিন আমি হোমওয়ার্ক করে নিয়ে যাই, মন দিয়ে পড়াশোনা করি, কিন্তু তাতেও যেন আমার বাবা খুশি হয় না। রঞ্জনা মনে মনে এসব ভাবতে ভাবতেই রাত 2টো পর্যন্ত পড়াশোনা করতে থাকে। এমন সময় রঞ্জনার মা আশা দেবী সেখানে এসে বলে, এখন তো তুই ক্লাস 5-এ পড়িস, এখন কি আর তোর রাত 2টো পর্যন্ত পড়াশোনা করার বয়স? যা গিয়ে ঘুমিয়ে পড়, তোর বাবার স্কুলে ভর্তি হবার পর থেকে তোর তো খিদে ঘুম সব উড়ে গেছে। হ্যাঁ মা, আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, তা না হলে বাবা আমাকে শাস্তি দেবে। তুমি তো জানো বাবা কেমন রাগী, আমার ভীষণ ভয় করে, তাই তো আমি অনেক বেশি করে পড়াশোনা করছি। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়, কিন্তু প্রত্যেক দিনই কোনো না কোনো কারণে সমীরবাবু তার মেয়েকে স্কুলে শাস্তি দিয়ে থাকে। একদিন রঞ্জনা স্কুলে টিফিন নিয়ে যেতে একেবারেই ভুলে যায়, তাই রঞ্জনার মা আশা দেবী রঞ্জনাকে স্কুলে টিফিন দিতে যায়। কিন্তু এমন সময় আশা দেবী রঞ্জনাকে কাঠফাটা রোদ্দুরের মধ্যে এক পায়ে কান ধরে দাঁড়িয়ে থাকতে দেখে, যা দেখে আশা দেবী ভীষণই রেগে যায়। তখনই আশা দেবী স্টাফ রুমে গিয়ে সমীরবাবুকে বলে, আচ্ছা, আমার মেয়ে কি এমন করেছে যে তুমি ওকে এক পায়ে কান ধরে দাঁড় করিয়ে রেখেছো? তুমি নাকি আমাদের মেয়েকে খুব শাস্তি দাও, কেন? আমার মেয়ে কি এমন দোষ করেছে যে তুমি ওকে দেখতে পারো না? দেখো, মেয়েকে শাসন করার বুদ্ধি তুমি আমাকে দিতে এসো না, আমার মেয়ে, তাই আমি খুব ভালো করেই জানি ওর সাথে কিরকম ব্যবহার করতে হবে আর কিরকম নয়। আজকে রঞ্জনা ভালো করে পড়াশোনা করে আসেনি বলে আমি ওকে শাস্তি দিয়েছি, বুঝেছো? তুমি জানো আমাদের মেয়ে রাত 2টো পর্যন্ত পড়াশোনা করে? তুমি আমাকে একটা জিনিস বোঝাও তো, কোনো 5-এর বাচ্চাকে রাত 2টো পর্যন্ত পড়তে হয়? অবশ্য তুমি যা খুদ ধরো, আসলে আমি রঞ্জনাকে তোমার স্কুলে অ্যাডমিশন করিয়েই ভুল করে ফেলেছি, আমার উচিত ছিল ওকে অন্য কোনো স্কুলে দেওয়া। এভাবেই আশা দেবী নিজের স্বামীর সঙ্গে ঝগড়াঝাটি করে সেখান থেকে ফিরে যায়, কিন্তু এতে করে সমীরবাবু রঞ্জনার উপর আরো বেশি রেগে যায়। দেখতে দেখতে এভাবেই 1 সপ্তাহ কেটে যায়। এরই মধ্যে স্কুলে পরীক্ষার সময় চলে আসে। পরীক্ষার পর সমীরবাবু যখন ক্লাস 5-এর খাতা দেখতে শুরু করে তখন, আমি যদি রঞ্জনাকে ভালো নাম্বার দিয়ে দিই তাহলে মনে হয় না রঞ্জনা আর পড়াশোনা করবে, তাই আমি ওকে ক্লাসের মধ্যে সব থেকে কম নম্বর দেবো। আর এমনিতেও যদি রঞ্জনা কম নম্বর পায় তাহলে আশাও বিশ্বাস করবে যে রঞ্জনা আসলেই পড়াশোনা করে না। এই মনে করে সমীরবাবু ইচ্ছা করে রঞ্জনাকে ক্লাসের মধ্যে সব থেকে কম নাম্বার দেয়। অন্যদিকে রঞ্জনা মনে মনে আশা করে রাখে সে পরীক্ষায় খুব ভালো নাম্বার পাবে, কারণ তার সবকটা পরীক্ষায় খুব ভালো হয়। কিন্তু রেজাল্টের পর রঞ্জনা একেবারে আকাশ থেকে পড়ে। বাবা, আমার এত কম নাম্বার কি করে হলো? আমি তো কত ভালো পরীক্ষা দিয়েছিলাম, আমার তো ক্লাসে ফার্স্ট হওয়ার কথা, তাহলে তুমি আমাকে অঙ্কে এত কম নাম্বার দিয়েছো কেন? রাত দিন টোটো করে ঘুরে বেড়াবি, মাকে দিয়ে হোমওয়ার্ক করাবি, তাহলে তোর এই দোষ হবে না তো কার হবে? আমি ঠিকঠাকই নাম্বার দিয়েছি, আর বেশি বললে যে নাম্বারটা দিয়েছি তাও কমিয়ে দেবো, বুঝেছিস? সমীরবাবুর কথা শুনে ক্লাসের বাচ্চারা রঞ্জনার উপর হো হো করে হেসে ওঠে, তাই রঞ্জনার খুব খারাপ লাগে। রঞ্জনা সেদিন বাড়িতে গিয়ে তার মাকে মার্কশিট দেখিয়ে বলে, মা, তুমি তো জানো আমি কত রাত জেগে জেগে পড়াশোনা করেছি যাতে আমি পরীক্ষায় ভালো নাম্বার পেতে পারি, কিন্তু দেখো বাবা মনে হচ্ছে আমাকে ইচ্ছে করে কম নাম্বার দিয়েছে। তুমি তো জানো আমি কত খাটাখাটনি করে পড়াশোনা করি, বলো? এমন সময় সমীরবাবু সেখানে এসে মেয়ের সব কথা শুনে নেয়। তোর লজ্জা করে না মায়ের কাছে এসে নালিশ করছিস? তুই তো পরীক্ষায় ফেল করেছিলি, আমি তো তোকে নিজের মেয়ে বলে পাস করে দিলাম, তারপর আবার এই বড় মুখ নিয়ে মাকে বলতে এসেছিস? সমীরবাবুর কথা শুনে আশা দেবী খুব সহজেই তাকে বিশ্বাস করে ফেলে, তাই আশা দেবী রেগে গিয়ে রঞ্জনাকে একটা চড় মেরে বলে, হতচ্ছাড়া মেয়ে, এতদিন শুধু আমি তোর কথাই বিশ্বাস করে এসেছি, সত্যিই তো তোর বাবা তোর খারাপ চাইবে? তুই এতদিন বাবার নামে সব মিথ্যা কথা বলে এসেছিস, যা ঘরে গিয়ে পড়াশোনা কর।
রঞ্জনা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়, কিন্তু বেশ কিছুদিন ধরে রঞ্জনা আর স্কুলে যেতে চায় না, যা দেখে রঞ্জনার বান্ধবী সুপ্রিয়ার খুবই খারাপ লাগে, কারণ সুপ্রিয়া নিজে অঙ্ক পারত না, কিন্তু রঞ্জনা সবসময় সুপ্রিয়াকে অঙ্ক শিখিয়ে দিত। তাই সেই জায়গায় দাঁড়িয়ে রঞ্জনা অঙ্কে ফেল করেছে সেই বিষয়টা সুপ্রিয়া মেনে নিতে পারে না। তাই সুপ্রিয়া মনে মনে একটা বুদ্ধি খাটায়। না না, মনে হচ্ছে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। রঞ্জনা পড়াশোনায় কত ভালো, আমাকে কত ভালো করে অঙ্ক শিখিয়ে দেয়। আমি তো ওর জন্যই পরীক্ষায় এত ভালো নাম্বার পেয়েছি। রঞ্জনা কিছুতেই ফেল করতে পারে না। এই সমস্ত কিছু মনে হচ্ছে সমীর স্যারের কারসাজি। এই ভেবে সুপ্রিয়া প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে রঞ্জনার খাতাটা আরেকবার রিভিউ করার অনুরোধ করে। স্যার প্লিজ, আমি চাই আপনি নিজেই রঞ্জনার অঙ্ক খাতাটা একবার দেখুন। আমার মনে হচ্ছে কোথাও একটা ভুল হয়েছে। সুপ্রিয়া অনেক অনুরোধ করলে প্রিন্সিপাল অজয়বাবু নিজেই রঞ্জনার অঙ্ক খাতা খুলে দেখে। সেখানে রঞ্জনা সবকটা প্রশ্নের উত্তর ঠিক লিখে অঙ্কে একেবারে 100-তে 100 পায়, কিন্তু তা সত্ত্বেও সমীরবাবু রঞ্জনাকে মাত্র 20 নাম্বার দেয়, যা দেখে অজয়বাবু ভীষণই রেগে যায় আর তখনই সমীরবাবুকে সেখানে ডেকে পাঠায়। এমন সময় সুপ্রিয়া প্রিন্সিপাল বাবুকে সমস্ত কিছু জানিয়ে দেয় যে সমীরবাবু কিভাবে নিজের মেয়েকে স্কুলে শাস্তি দিয়ে থাকে। সমস্ত কিছু শোনার পর অজয়বাবু খুবই রেগে যায় আর তখনই রঞ্জনা এবং তার মাকে স্কুলে ডেকে পাঠায়। কিছুক্ষণের মধ্যে রঞ্জনা তার মায়ের সঙ্গে স্কুলে এসে উপস্থিত হয়। আমি তো ভেবেছিলাম রঞ্জনার গার্জেন কল করব, কিন্তু এখন তো দেখছি রঞ্জনার অঙ্কের টিচারই রঞ্জনার আসল গার্জেন। আপনি নিজের মেয়ের খাতা দেখতে এত বড় ভুল করে ফেললেন কি করে? আপনি জানেন এর জন্য আপনার কত বড় শাস্তি হতে পারে? দেখুন, আপনি বিনা কারণে একজন স্টুডেন্টকে এইভাবে হ্যারাস করতে পারেন না। আমি আপনাকে 6 মাসের জন্য সাসপেন্ড করলাম এবং অন্য স্কুলে ট্রান্সফার করে দিচ্ছি, বুঝেছেন? না না স্যার, প্লিজ আপনি এরকম করবেন না। আসলে আমার মেয়ে ভালোভাবে পড়াশোনা করবে না ভেবে আমি আমার মেয়েকে বেশি বেশি শাস্তি দিতাম, কিন্তু এখন বুঝতে পারছি আমি খুব বড় ভুল কাজ করে ফেলেছি। রঞ্জনা, তুই আমাকে ক্ষমা করে দে মা। আর হ্যাঁ স্যার, আমি কথা দিচ্ছি আর কখনো আমি কোনো স্টুডেন্টকে বিনা কারণে শাস্তি দেব না। আরে না না বাবা, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? তুমি তো সবসময় আমার ভালোই চেয়েছো। প্রিন্সিপাল স্যার, আপনি দয়া করে আমার বাবাকে ট্রান্সফার বা সাসপেন্ড করাবেন না প্লিজ। রঞ্জনার অনুরোধে প্রিন্সিপাল স্যার আর কিছুই করে না, যা দেখে সমীরবাবু নিজের ভুল বুঝতে পারে। সেদিনের পর থেকে সমীরবাবু আর কখনোই অযথা রঞ্জনার উপর রাগ প্রকাশ করে না, নাইবা সে রঞ্জনাকে অকারণে শাস্তি দেয়। যাদবপুর নামক এক জায়গায় শ্যামলী তার 3 ছেলে রমেন, বীরেন ও বাপনের সঙ্গে বাস করত। শ্যামলী খুবই দরিদ্র ছিল। বহুকাল আগে তার স্বামী পঞ্চবাবু হার্ট অ্যাটাকের ফলে মারা যায়। স্বামী মারা যাওয়ার পর থেকে শ্যামলী বহু কষ্ট করে তার 3 ছেলেকে বড় করে তুলেছিল, কিন্তু শ্যামলীর রোজগার কম হওয়ায় এখনো পর্যন্ত তারা ভাঙাচোরা মাটির ঘরেই বাস করত। একদিন সকালবেলা, বাবা রমেন, আমি জমিতে যাচ্ছি, তুই তোর ভাইদের নিয়ে চলে আসবি। এখন গরমকালের সময়, বেশিক্ষণ জমিতে থাকা যাবে না। সকাল সকাল কাজ মিটিয়ে চলে আসতে হবে। সেটা আমাকে একাকে বলে কি হবে? ওদেরকেও গিয়ে বলো। আমি তো প্রতিদিনই তাড়াতাড়ি যাই, আর আমি দেখেছি তুমি শুধু আমাকেই দেখতে পাও, ওদেরকে কি দেখতে পাও না? হ্যাঁ রে বাবা, বলবো, অবশ্যই বলবো, কিন্তু তোদের একে অপরের সঙ্গে কি হয় বলতো, যে তোদের কারোর সঙ্গেই কারোর মিল থাকে না। মিল থাকবেই বা কিভাবে? মিল রাখার মতো কাজটাই বা কে করেছে? আমার তো মাঝে মধ্যে এদেরকে ভাই বলতেও খারাপ লাগে। এই তুই চুপ কর তো, যেন ও কোনো সাধু পুরুষ। তুই যে আমাদের উপরে কতটা হিংসা করিস, কই সেটা তো কাউকে বলিস না। ছোট হয়ে তুই যদি এরকম করতে পারিস, তাহলে আমরা কেন ছেড়ে কথা বলবো? তাদের 3 ভাইয়ের মধ্যে ছোটবেলা থেকেই এরকম চলে আসছিল। তারা কেউই একে অপরকে দেখতে পারত না। তারা শ্যামলী দেবীর কথা অনুযায়ী একই সঙ্গে জমিতে কাজ করত ঠিকই, কিন্তু তাদের মতামত সর্বদাই ভিন্ন ছিল। তারা 3 ভাই মিলে জমিতে কাজ করতে চলে যায়। কাজ করার পর তারা বাড়িতে এসে খাওয়া দাওয়া করে যে যার মতো আলাদা আলাদা জায়গায় ঘুমাতে চলে যায়। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন শ্যামলী দেবী তার ছেলেদের ডেকে বলে, দেখ বাবা রমেন, বীরেন আর বাপন, আমি তোদের একটা কথা বলতে চাই। এখন তোরা বড় হয়েছিস, বুঝতে শিখেছিস। আমি একা মানুষ ছিলাম, তোদেরকে মানুষ করতে করতে তোদের জন্য ভালো বাড়ি বানাতে পারিনি। আমার ভালো পাকা ছাদের বাড়ি বানানোর খুব ইচ্ছে ছিল, তাই তোরা আমার শেষ ইচ্ছাটা পূরণ করিস বাবা। মা, তুমিও না সারা জীবন বাড়ি বাড়ি করেই গেলে। বলি, আমার তো মনে হয় না যে আমাদের বাড়ির কোনো দরকার আছে। সেই তো আমরা সকলেই আলাদা আলাদা থাকি, তাই না?
আর প্রয়োজন হলে যে যার মতো আলাদা আলাদা বাড়ি বানিয়ে নেবে, অসুবিধা কি আছে? মা এমন করে বলছে যেন কালকেই মারা যাবে। আমার মায়ের শখ তো ভারী মন্দ নয়, আমাদের সবাইকে একসঙ্গে দেখতে চাই। মায়ের এরকম কথা শুনে আমার তো হাসি পাচ্ছে। মা তুমি একটু চুপ করো। আর তোমার কথা কেউ শুনবে বলে আমার তো মনে হচ্ছে না। তবে একটা কথা, কেউ কিছু করতে পারুক আর নাই পারুক, ভবিষ্যতে বাসের হলেও আমি নিজের জন্য একটা বাড়ি বানাবো, আর সেখানেই আমি তোমাকে রাখবো। এই তুই একটু চুপ কর তো। তুই বাঁশের বানাতে পারলে আমরা যেন পারবো না? তবে শোন, আমরাও কিন্তু এক বাপেরই ছেলে, আমাদের মতামত আলাদা হলে উদ্দেশ্য কিন্তু একই, আর সেটা হলো বাড়ি বানানো। দেখবি আমি একদিন বাড়ি বানিয়ে দেখাবো, কারণ তোদের সঙ্গে আমার এক মুহূর্তও থাকতে ইচ্ছা করে না, বুঝেছিস? সেদিন শুধু বীরেনই নয়, তারা সবাই আলাদা আলাদা মতামত প্রকাশ করে। এটা দেখে শ্যামলী দেবীর দুশ্চিন্তা আরো বেড়ে যায়। সে কিভাবে তাদেরকে এক করবে ভেবেই পাচ্ছিল না। এভাবেই আরো কয়েকদিন কেটে যায়। ইতিমধ্যে হঠাৎ একদিন শ্যামলী দেবীর শরীর খুব খারাপ করে। তাদের 3 ভাইয়ের মতামত আলাদা হলেও তারা তার মাকে খুবই ভালোবাসতো, তাই তারা ছুটে সেখানে আসে। তাদেরকে দেখে শ্যামলী দেবী বলে, তোরা এসেছিস বাবা, আমি তোদেরকেই খুঁজছিলাম। তোমাকে কিছু কথা বলতে হবে না মা, ডাক্তারবাবু তোমায় কথা বলতে বারণ করেছেন। হ্যাঁ মা, আর তোমাকে একেবারেই রেস্টে থাকতে বলেছেন। তুমি চিন্তা করো না মা, আমরা 3 ভাই মিলে বাড়ির সব কাজ কাম করব। হ্যাঁ সে তো জানি বাবা, তোরা সবকিছুই করবি, কিন্তু আমি মারা যাওয়ার পর তোরা কিভাবে চলবি সেটা নিয়ে চিন্তা হয়। আমি বেঁচে থাকতেই তোদেরকে এক করতে পারলাম না, আর আমি মারা গেলে তোরা কিভাবে এক থাকবি? থাকবো মা, অবশ্যই থাকবো। এখন তুমি চুপ করো, না হলে তোমার আরো বেশি কষ্ট হবে। তাহলে বাবা আমাকে কথা দে যে তোরা 3 জনে একই সঙ্গে একই বাড়িতে থাকবি, তাহলে আমি উপরে গিয়েও নিশ্চিন্তে থাকতে পারবো। এভাবেই কথা বলতে বলতে শ্যামলী দেবী পরলোক গমন করে। তার হঠাৎ করে এরকম চলে যাওয়া তার ছেলেরা মেনে নিতে পারছিল না, তাই তারা কান্নায় ভেঙে পড়ে। কিন্তু তাদের কি বা করার ছিল? যেটা হওয়া সেটা তো হয়েই গেছে। তারা 3 ভাই মিলে তার মায়ের শেষ কর্ম সম্পন্ন করে। এভাবেই শোকে কাতর হয়ে তাদের আরো কয়েকটা দিন কেটে যায়। এমনই একদিন তারা স্বাভাবিক অবস্থায় ফিরে এলে বড় ভাই রমেন তাদেরকে বলে, দেখ ভাই, যা হওয়ার ছিল তা তো হয়েই গেছে। এখন আমরা এভাবে না বসে থেকে মায়ের কথা অনুযায়ী 3 ভাই মিলে বাড়ি বানানোর কথা ভাবি, চল। কি বাড়ি? সে নিয়ে আমার ভাবা হয়ে গেছে। মা বেঁচে থাকা পর্যন্ত আমি অনেক তোদের কথা শুনেছি, আর কোনো কথা শুনবো না। আমি ভেবেই নিয়েছি যে আমার সামর্থ্য অনুযায়ী আমি খড় মাটি দিয়ে বাড়ি বানাবো, কিন্তু তোদের সঙ্গে নয়, বুঝেছিস? আর হ্যাঁ, আমিও বাঁশের বাড়ি বানাবো ভেবেছি। আর আমি শুনেছি বাঁশের বাড়ি গরমকালে খুব ঠান্ডা থাকে। কিন্তু ভাই, মা তো ছাদওয়ালা পাকা বাড়ির কথা বলতেন, তা আমরা সকলে মিলে পাকা বাড়ি বানালে হয় না? তুই দারিদ্র হয়েও মায়ের মতো অনেক বড় বড় স্বপ্ন দেখিস দেখছি। আসলে কি বলতো, মানুষকে তার সাধ্যের বাইরে চিন্তা করতে নেই, আর তারপরেও স্বপ্ন দেখলে সেটা হবে দিবা স্বপ্ন, বুঝেছিস? ঠিক কথাই তো। আমরা এখন পাকা বাড়ি বানাতে গিয়ে জীবন কাটিয়ে দিলেই আমাদের আনন্দ ফুর্তি কখন করব? আমাদের সংসার ধর্ম করার কথাও তো ভাবতে হবে, তাই না? আর মায়ের যদি পাকা বাড়ির এতই স্বপ্ন ছিল, তাহলে মা নিজে কেন করতে পারলো না? আমি তো ভেবেই নিয়েছি কিছু টাকা দিয়ে যেমন তেমন একটা থাকার জায়গা করব, আর বাকি টাকা দিয়ে বিয়ে করে বউকে নিয়ে আরামে জীবন কাটাবো। পাকা ঘর করতে গিয়ে আমার জীবনকে আমি শেষ করতে পারবো না। আর মাকে কথা তুই দিয়েছিলিস, আমরা নয়, তাই আমরা তো আমাদের সিদ্ধান্ত নিয়েই নিয়েছি। এবারে যা যা ভাগে পাবো আমায় বুঝিয়ে দে শুধু। রমেন বড় ছিল, সে তার ভাইদের কথা না শুনলেও প্রথম থেকে সে তার মায়ের সমস্ত কথাই শুনতো। কিন্তু বীরেন ও বাপন একটু আলাদা প্রকৃতির ছিল। রমেন তার 2 ভাইকে তাদের সমস্ত জিনিস সমান ভাগে বুঝিয়ে দেয়। বীরেন ও বাপন তাদের ভাগের ধন সম্পত্তি নিয়ে তাদের কথা অনুযায়ী বাঁশের ও মাটির বাড়ি তৈরি করে ফেলে। বাহ, ভালোই হয়েছে। এখন তো দেখছি আমার বাড়ি পুরো রেডি হয়ে গেছে, আর এখন আমার হাতে কাঁচা টাকা বেঁচে আছে। এটা দিয়ে আমি আমার পছন্দের মেয়ে বাসন্তীকে বিয়ে করব। আর আমাদের অসহায় গরিবদের রেট থেকে বেশি কি বা পাওয়ার আছে? আমার বাড়ি প্রায় হয়েই এসেছে। এবারে আমি একটা সোফা কিনবো। আমার নরম সোফায় বসার প্রথম থেকেই শখ ছিল। বাইরে থেকে যে যাই ভাবুক না কেন, বাড়ির ভিতরে শখের সব জিনিসই আমি রাখবো। আমি অত বোকা নয় যে দাদার মতো মায়ের স্বপ্ন পূরণ করতে গিয়ে নিজের স্বপ্ন বাকি রেখে দেব। এদিকে তারা 2 ভাই একই রকম চিন্তা করছিল। ওদিকে রমেন কিছুটা আলাদাই চিন্তা করেছিল। সে তার মায়ের কথা অনুযায়ী টাকাগুলো নিয়ে একটি বিল্ডার্সের দোকানে যায় এবং সমস্ত টাকার ইট বালি সিমেন্ট কিনে নিয়ে বাড়িতে আসে।
তার কাছে যতটা টাকা ছিল তা দিয়ে তার সমস্ত বাড়ি কমপ্লিট না হলেও বেশ কিছুটা কমপ্লিট হয়েছিল। রমেন জমিতে দিনমজুরির কাজ করতে থাকে। সে তার বাড়িটি সম্পূর্ণ করার জন্য বহু পরিশ্রম করতে থাকে। বেশ কয়েক মাস পরিশ্রম করার ফলে শেষ পর্যন্ত সে একটি সুন্দর পাকা বাড়ি তৈরি করে ফেলে। ইতিমধ্যে বীরেন ও বাপন বিয়ে করে ফেলেছিল। একদিন বীরেনের স্ত্রী মালতী তাকে বলে, দেখেছো তো তোমার দাদা রমেন কত সুন্দর পাকা বাড়ি তৈরি করেছে, আর তোমরা কোথায়? খড়ের বাড়ি। একই মায়ের ছেলে হয়ে তোমার দাদা এত কিছু করলো, আর তোমরা সেই ভিখারি তো ভিখারিই থেকে গেলে। আরে পাকা বাড়ি বানিয়েছো তাতে কি হয়েছে? আমাদের মতো কি সুখ আছে নাকি? ভালো করে দেখো, ওর চুল পেকে যাচ্ছে, দুদিন পরে ওর বিয়েই হবে না। সংসার পাতি ছেড়ে মায়ের স্বপ্ন পূরণ করাকে আমি তো পাগলামি ছাড়া আর কিছুই ভাবি না। এদিকে তুমি ঠিকই বলেছো, আমাদের গুড্ডির বয়স 5 বছর হতে চললো। এতদিন তোমার দাদা বিয়ে করলে ওর ছেলে মেয়ের বয়সও এরকমই হতো। সেই জন্যই তো বলছি, পুরো বয়সে বিয়ে করে কি বা লাভ পাবে বলো? সেই তো দুদিন পর কোথায় মারাই যাবে। এভাবেই রমেনকে নিয়ে তারা দুই ভাই এবং তাদের বউয়েরা প্রতিদিন আলোচনা করত। রমেন এখনো ভুল করছে এই ভেবে তারা হাসাহাসি করত। এভাবে বেশ কয়েক মাস কেটে যায়। ইতিমধ্যে বর্ষার সময় চলে আসে। একদিন প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ঝড়ের গতিবেগ এতটা ছিল যে এক এক করে গাছপালা ভেঙে যেতে থাকে। হঠাৎ করে বীরেন ও বাপনের বাঁশ ও ঘরের বাড়িও ঝড়ে ভেঙে চলে যায়। তারা তাদের বড় ভাই রমেনের বাড়ির সামনে গিয়ে উপস্থিত হয়। আরে তোরা বাইরেই দাঁড়িয়ে থাকবি নাকি ভিতরেও আসবি? তাড়াতাড়ি ভিতরে আয়, বাইরে প্রচন্ড ঝোড়ো হাওয়া বইছে। রমেনের কথা শুনে তারা বাড়ির ভিতরে চলে যায়। বাড়িটি পাকা হওয়ায় তারা সকলেই নিরাপত্তা পায়। এই ঘটনার পর বীরেন ও তার ছোট ভাই তাদের ভুল বুঝতে পারে। তারা অনুভব করে তার মা কেনই বা তাদেরকে পাকা বাড়ি করতে বলেছিল। তারা দুই ভাই মিলে রমেনের কাছে ক্ষমা চায়। রমেনও তাদেরকে ক্ষমা করে দেয়। রমেন তাদের সকলকে সেখানে থাকার জন্য বলে। এটা শুনে সকলেই খুব খুশি হয়। কিছুদিন পর রমেনও দেখে শুনে নমিতা নামের একটি মেয়েকে বিয়ে করে। তারপর থেকে তারা 3 ভাই মিলেমিশে তাদের মায়ের স্বপ্ন অনুযায়ী একই বাড়িতে বসবাস করতে থাকে।